Okay, so let's start our first podcast in 2026. And thanks, Majid, for coming in. And thanks to Rashid for arranging this amazing venue for us. Thank you. সো আজকে যেটা আমরা ডিসকাস করব, আমরা সবাই আশা করি এটা নিয়ে অনেক চিন্তা করতেছি এবং আমার মনে হয় যে এটা নিয়ে কথা বলাটা দরকার। তো যেটা হচ্ছে আইসিসি ভার্সাস বিসিবি, which eventually became like India versus Bangladesh, but এরকম আমরা চাই নাই, আমি জানি। তো এটা নিয়ে এখন কথা বলি যে এখন যেহেতু এটা একটা মানে রেগুলারলি ডেভেলপিং একটা কি বলে এটাকে, একটা ডেভেলপিং একটা স্টোরি। তো আমরা এখনো কোনো কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, বাট হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড সো ফার। সো এটা নিয়ে আমরা আজকে কথা বলি। তো যেহেতু মাজিদ অনেক দূরে আসছো, তো আমরা মাজিদকে দিয়ে স্টার্ট করি। সো মাজিদ, অ্যাজ আ হোল তুমি যদি সামারাইজ করো এই জিনিসটা যে আইসিসি বিসিবিকে একটা কথা বলছে, বিসিবি একটা কথা বলছে, আলটিমেটলি ডিসিশন হচ্ছে যে বাংলাদেশ হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। তোমার কি মনে হয় এটা এখন পর্যন্ত, নট ফিউচার কি হবে সেটা না, এখন পর্যন্ত যা হয়েছে এখানে কার কতটুকু ফল্ট বা কার কতটুকু ক্রেডিট, এটা নিয়ে তোমার চিন্তা ভাবনাটা কি? ভাই, আমার আসলে সত্যি কথা বলতে আমার পার্সোনাল টেক যেটা, যে এই ইস্যু তো আসলে ধরেন বাংলাদেশ আর মানে ইন্ডিয়ার আসলে একটা জিওপলিটিক্যাল যে এখন সিচুয়েশন যেটাতে এখন আমরা আছি আর কি, এই সিচুয়েশন কিন্তু আসলে হচ্ছে ধরেন মানে আমাদের বাংলাদেশে যখন হচ্ছে এই 16 বছরের সরকার যখন পড়ে গেছে তারপর থেকেই কিন্তু আস্তে আস্তে দুই দেশের মধ্যে জিওপলিটিক্যাল একটা চেঞ্জ চলে আসছে। মানুষের মধ্যে ধরেন একটা কম্পিটিটিভ ভাব চলে আসছে, সেটা নেগেটিভ দিক থেকে আসলে বেশি। কিন্তু তারপরেও মানে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে এইটা নিয়ে কিন্তু কখনোই ডাউট ছিল না। কিন্তু যখন হচ্ছে মানে ধরেন আইপিএল এ যখন নিলাম হলো, নিলামে যখন হচ্ছে কেকেআর এ মোস্তাফিজকে হচ্ছে এত বড় একটা ফি দিয়ে মানে যখন হচ্ছে কেকেআর দলে নিছে, তখনই কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে হচ্ছে মানে একদম একটা রব রব ভাব চলে আসছে যে কেন হচ্ছে বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে 9.5 কোটি টাকা দিয়ে একটা প্লেয়ারকে কেনা হয়েছে। ওইখান থেকে কিন্তু হচ্ছে বেসিক্যালি মানে মানুষের মধ্যে একটা ইয়ে শুরু হয়েছে, বাংলাদেশ থেকেই কেন এত দাম দিয়ে প্লেয়ার নিতে হবে আমাদের। এখান থেকে একটা পয়েন্ট শুরু হইলো। এবং পরবর্তীতে হচ্ছে ওই আমাদের মানে আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেটা হয় আর কি, যে এক্সট্রিমিস্ট মানুষ যারা আছে তাদের কথাকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি আর কি। আমাদের দেশেও এটা হয়, ভারতেও সেটা হয়েছে, অন্যান্য দেশেও সেটাই হচ্ছে আর কি। এবং আনফরচুনেটলি সেটাই হইলো। দেখা গেল যে হচ্ছে মানে মানুষজন কলকাতায় কিছু শিবসেনার কিছু গ্রুপ বলতেছে, আবার হচ্ছে কিছু এক্সট্রিমিস্ট কিছু গ্রুপ বলতেছে যে হচ্ছে যদি মোস্তাফিজ হচ্ছে কেকেআর অংশ হয় তাহলে হচ্ছে আমরা কলকাতার সমস্ত পিচ হচ্ছে নষ্ট করে দেবো আইপিএল খেলার সময়। এখন পয়েন্ট হচ্ছে আইপিএল তো অনেক পরে, আইপিএল হচ্ছে ধরেন আপনার ওয়ার্ল্ড কাপেরও আরো 1 মাস পরে আমি যতদূর জানি। তো আমাদের হাতে কিন্তু আরো 2 থেকে 3 মাস সময় ছিল। কিন্তু এই এত পরের একটা ইস্যু কেন হচ্ছে এখনই মানে আপনার ওয়ার্ল্ড কাপের আগেই কেন টাইনে আনা হয়েছে? এই জায়গায় আমার আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেটা এখন হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হচ্ছে একটা প্রভিন্সিয়াল ইলেকশন চলতেছে, মানে চলতেছে বলতে হবে। সো এটা ওয়ার্ল্ড কাপের আগেই হবে, আমি জানি না এক্সাক্ট টাইমলাইন জানি না। কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে কিন্তু হচ্ছে বিজেপি এখন পর্যন্ত আমি যতদূর জানি কখনো মানে এখনো মানে পার্টি রুলিং এর পজিশনে আসতে মানে পারে বিজেপি না। কখনো এখন কিন্তু জিতে নাই বিজেপি মানে ওয়েস্ট বেঙ্গলের প্রভিন্সিয়াল ইয়েতে না, রানিং এ না। আচ্ছা। সো আর বিজেপির কিন্তু হচ্ছে ইলেকশনের মানে মূল ইলেকশন রান করার মূল মোটোই হচ্ছে আপনি যত বেশি হচ্ছে রিলিজিয়াসলি এক্সট্রিমিস্ট মানুষজনকে চেতায় দিতে পারবেন, ওরা হচ্ছে আপনার পলিটিক্যাল ফুয়েলটা তত বেশি ইয়ে দিবে আর কি, ফুয়েল করবে আর কি। তো এটা একটা রাজনৈতিক চাল ছিল। সো এখানে গ্র্যান্ড স্কিম অফ থিংস নিয়ে তুমি কথা বলতেছো। ধরেন আচ্ছা। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে বিজেপির একটা আধিপত্য দেখানো, বা ধরেন ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ভোট ব্যাংকটাকে বিজেপির ভোট ব্যাংকটাকে বাড়ানোর একটা স্টেপ ছিল, যেখানে হচ্ছে আমরা মুস্তাফিজকে মানে দেখাইছি যে হচ্ছে মানে মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের প্লেয়ার এবং বাংলাদেশে হচ্ছে হিন্দু কিলিং হয়, সেই জন্য আমরা স্ট্যান্ড নিতেছি যে আসলে হচ্ছে বাংলাদেশের কোনো প্লেয়ারকে আমরা কলকাতায় খেলতে দিব না। এইরকম স্ট্যান্ড থেকেই বেসিক্যালি হচ্ছে মানে ধরেন এক্সট্রিমিস্ট পার্টি যারা ছিল তারা হচ্ছে বেসিক্যালি একটা মানে রায়টের মতো সৃষ্টি করছে।
অনলাইন রায়টের মতো সৃষ্টি করছে। এবং সেটা হচ্ছে আমার সবচেয়ে দুঃখ লাগে এইখানে যে মানে ইন্ডিয়া তো এত বড় একটা কান্ট্রি, এদের জার্নালিস্টদের অবস্থা এত খারাপ কেন? এরা মানে মানে প্রপাগান্ডার উপর প্রপাগান্ডা যে ছড়াচ্ছে, মানে কোনটা যে হচ্ছে আসলেই মানে লজিক্যাল হওয়া উচিত, কোনটা যে হচ্ছে মানে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত, সেটার মানে তাদের মনে হয় কোনো ওই সেন্সটাই নেই। সো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় আসলে হচ্ছে মানে এটা অনেক বড় একটা রিজন ছিল যে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স এর একটা হচ্ছে লেভারেজ পাওয়ার জন্যই আসলে হচ্ছে মোস্তাফিজকে একটা কার্ড হিসেবে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট গেল। কিন্তু এরপরে মানে এখানে হচ্ছে এখন আমরা যে পয়েন্টটা বলতেছি যে ধরেন মোস্তাফিজকে যখন হচ্ছে বিসিসিআই থেকে প্রেসার দেওয়া হইলো, মানে কেকেআর কে যখন বিসিসিআই থেকে প্রেসার দেওয়া হলো যে আসলে হচ্ছে তোমরা মোস্তাফিজকে রিলিজ করো, কারণ হচ্ছে ওকে আমরা এনাফ সিকিউরিটি দিতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারতেছি না। এটা যদিও হচ্ছে অফিসিয়ালি কোনো জায়গায় হয়তোবা এটা হয় না, ডিসক্লোজ হয় না, বাট আমরা সবাই এটাই ধারণা করতেছি। এবং হয়তোবা ধরেন এটা ইনসাইড নিউজও হয়তোবা এরকমই ছিল যে কলকাতায় মানে কেকেআর এর বোর্ডকে এইভাবেই বলা হয়েছে। এখন আমরাও যখন হচ্ছে মুস্তাফিজকে যখন এরকম নিলাম, সরি আইপিএল থেকে যখন এরকম বাদ দিয়ে দেওয়া হলো, তখন আমাদের বিসিবিরও স্ট্যান্ডটা একটু মানে একদম স্ট্রিক্ট, মানে স্ট্রিক্ট বলতে কি মানে একদম ফাইনাল অ্যাকশনটা আমরা হচ্ছে পরের দিনই নিয়ে ফেলছি যে আসলে হচ্ছে উম এই জিনিসটাতে হচ্ছে আমরা একমত না, মানে একমতই না। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটাতে আমাদের আরেকটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল, যে ধরেন যে শুরুতে শুরুতে হয়তোবা ধরেন আমরা জিনিসটা যেটা করতে পারতাম যে ধরেন আমরা হচ্ছে বাংলাদেশ থেকে একটা নিরাপত্তা টিম হয়তোবা ওইখানে পাঠাইতে পারতাম। পাঠায় আমরা আমরা ঠিক আছে, আমরা আমাদের এন্ড গোল তো জানি যে ঠিক আছে আমরা জিনিসটা এইটা এস্টাবলিশ করতে চাই, কিন্তু এই এস্টাবলিশ করার আগে আমাদের আসলে হচ্ছে মানে প্রোটোকল অনুযায়ী এইসব জিনিসগুলো আসলে করা উচিত। করে তারপর হচ্ছে আমরা এই জিনিসটা বললে আমার কাছে মনে হয় যে জিনিসটা আমাদের আমাদের সাইড থেকে কোনো ধরনের আর মানে ডিপ্লোম্যাটিক্যাল কোনো ধরনের গ্যাপ থাকতো না আরকি। আমার কাছে মনে হয় আমাদের এখন পর্যন্ত যে স্টেপ গুলো আমরা নিয়েছি আমাদের ডিপ্লোম্যাটিক্যাল গ্যাপটা এই জায়গাটাতেই, যে ধরেন আমরা শুরুতেই হার্ড অ্যাকশনে চলে গেছি। এই হার্ড অ্যাকশনটা যাওয়ার আগে আমাদের আরো কিছু যে স্টেপ ছিল, যে আমরা আসলেই হচ্ছে মানে একটা ওয়ে অ্যারাউন্ড খুঁজতে চাইছি, এই স্টেপটা কিন্তু আসলে বিশ্বের কেউই দেখে নাই। আমরা শুরু থেকেই হচ্ছে রিজিড হয়ে বসে আছি। এই জন্যই হচ্ছে ধরেন মানে এই যে ভোটটা যে হলো, ভোটে যে 14-2 এরকম একটা ল্যান্ডস্লাইড ডিফিট হইলো আমাদের এইখানে, এই জিনিসটা আসলে আমাদের এস্টাবলিশ করাটা মানে কঠিন হয়ে গেছে এই কারণে, কারণ আমরা হচ্ছে শুরু থেকেই অনেক রিজিড ছিলাম এবং আমাদের এই যে মানে এই গ্রাউন্ডটা যে এস্টাবলিশ করা লাগতো, যে ধরেন মুস্তাফিজের মতো একটা প্লেয়ারকে হচ্ছে মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট সিকিউরিটি দিতে পারবে না, তার মানে হচ্ছে বাকি 15 জনকে দিতে পারবে না, এবং ন্যাশনাল মানে বাংলাদেশি ন্যাশনাল কাউকে দিতে পারবে না। এই জিনিসটা আসলে হচ্ছে আরেকটু আমাদেরকে গ্রাউন্ড ওয়ার্ক করে করার সুযোগ দিতে হবে আর কি, এটাই বেসিক্যালি উৎপল শুভ্র এরকমই একটা কথা বলছিল, ওকে যখন জিজ্ঞেস করছিল যে, না সরি উৎপল শুভ্র না, এটা ছিল আবিদ হাসান সামি আর কি, ও বলতেছিল যে আমরা যখন শুনলাম যে মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না, তখন আমরা পাল্টা এভাবে বললাম যে না আমরা তাহলে বিশ্বকাপে ইন্ডিয়া খেলতে যাব না। এটা না করে যদি তখন কারণ দর্শানোর জন্য একটা আস করা হইতো, শোকজ দেওয়া হইতো, তাহলে জিনিসটা আরেকটু মানে রেগুলেশন মেনে চলতো। বাট যেহেতু এখানে একটা পাল্টাপাল্টি রিয়াকশন হয়ে গেছে, এর জন্য মানে জিনিসটা আসলে একটু বেশি ঘোলাটে হয়ে যাচ্ছে। তো আচ্ছা, তো নেক্সট কোশ্চেন আমি তাহলে রাশেদ তোমাকে করি। ঠিক আছে, এখন আমরা জানি আইসিসির প্রেসিডেন্ট সবই ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে, খুব কম করে বললেও আর কি। বাট তুমি যদি চিন্তা করো আইসিসি এখন পর্যন্ত যতগুলো স্টেপস নিচ্ছে, ইফ ইউ আর দেয়ার, তুমি যদি প্রেসিডেন্ট হতা, মনে করি তুমি ইন্ডিয়ার স্বার্থটাই আগে দেখবা, তুমি কি হবে? উড ইউ হ্যাভ ডান এনিথিং ডিফারেন্টলি, অর উড ইউ হ্যাভ ডান দ্য সেম থিং দ্যাট আইসিসি হ্যাজ ডান সো ফার? একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন আইসিসির মতো একটা অর্গানাইজেশনের হেড হবেন, এরকম সিচুয়েশনে আপনি আসলে কোথা থেকে আসছেন এই ব্যাপারটা তখন আর মুখ্য হওয়া উচিত না। এটা মূলত হওয়া উচিত আপনাকে এখানে নিরপেক্ষ হতে হবে, যেখানে আপনাকে দেখতে হবে যে আসলে যেই ক্লেমগুলো করা হচ্ছে, যেই বিষয়গুলো এখানে আছে, আপনাকে পরিপূর্ণভাবে সেখানে নিরপেক্ষ অবস্থান নিয়ে আপনাকে জাজ করতে হবে, যতই আপনার বায়াস থাকুক। এখন যেমন যদি আমাকে বলা হইতো এরকম সিচুয়েশনে, যেমন আমি যেমন মাজিদ একটা কথা বললো যে বাংলাদেশ থেকে কোনো নিরাপত্তা
টিম পাঠানো হয়নি। তবে এখানে কিন্তু আইসিসির এই ইভেন্টটার জন্য যে একটা নিরপেক্ষ একটা অ্যাসেসমেন্ট ছিল, সেই অ্যাসেসমেন্টে কিন্তু বাংলাদেশের টিমের জন্য সেখানে কিন্তু তাদের রিপোর্টে কিছু রিস্কের কথা বলা ছিল। যেমন বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের জন্য আমরা যদি সেই রিপোর্টটা দেখি, বাংলাদেশি ফ্যানদের জন্য কিন্তু বাংলাদেশি জার্সি পরে খেলা দেখা নিষেধ ছিল। এরকম বেশ কিছু তাদের অ্যাসেসমেন্টে কিন্তু চলে আসছে, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি সেই সিকিউরিটি অ্যাসেসমেন্টটা করেছে। আচ্ছা, এই ব্যাপারে একটা কোশ্চেন, তো এই অ্যাসেসমেন্টটা কি আইসিসির পক্ষ থেকে হয়েছে নাকি ইন্ডিয়ার পক্ষ থেকে হয়েছে নাকি না, এটা আইসিসির পক্ষ থেকে ছিল। এটা সাধারণত যে কোনো ইভেন্টের আগেই কিন্তু আপনাকে আসলে সেই জায়গার সিকিউরিটি অ্যাসেসমেন্ট এগুলো এটা করতে হয়। তো বেসিক্যালি এটা ছিল আইপিএল এর সিকিউরিটি অ্যাসেসমেন্ট? না, এটা আসলে আইসিসি যে T20 ওয়ার্ল্ড কাপটা হবে ওয়ার্ল্ড কাপের আগে সেই ওয়ার্ল্ড কাপেরই একটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট ছিল, যে ওয়ার্ল্ড কাপের আগেই যে হ্যাঁ আমরা এই জায়গাটা সিকিউরিটি কীরকম, প্রত্যেকটা কান্ট্রির জন্য সিকিউরিটি কীরকম। এবং সেখানেই কিন্তু বলা ছিল যে সেখানে বাংলাদেশি ফ্যানদের জন্য মডারেট টু হাই রিস্ক ছিল ফ্যানদের জন্য, এবং প্লেয়ারদের জন্য কিন্তু মডারেট রিস্ক ছিল, তবে মিডিয়ার জন্য মডারেট রিস্ক ছিল। সো এখন যে বিষয়টা হচ্ছে যে আমি যখন এরকম একটা গ্রাউন্ডের উপর বেস করে যখন একটা টিম বলবে যে আমি আসলে সেখানে খেলতে যেতে পারবো না, সেখানে কিন্তু সেই টিমটার আসলে লজিক আছে। এখন আপনি বলতে পারেন যে এখানে হ্যাঁ হয়তো বাংলাদেশকে আরেকটু সিস্টেমেটিক হতে পারতো। আমার কাছে মনে হয় যে তারপর যদি আপনি আমাকে আমার পজিশন থেকে, যে আমি আইসিসি হলে আমি অবশ্যই এই বিষয়টাকে কনসিডার করে আমি তখন চিন্তা করতাম যে এখানে কীভাবে ওয়ে অ্যারাউন্ড বের করা যায়। এখন হ্যাঁ, এটা সত্যি যে আইসিসি বেশ কিছু অফার দিয়েছিল, যেমন বাংলাদেশকে যেমন বিসিসিআই বা এখান থেকে কিন্তু একটা অফার দেওয়া হয়েছিল যে তাদেরকে প্রেসিডেন্সিয়াল লেভেল সিকিউরিটি দেওয়া হবে। এটা কি অফার দেওয়া হয়েছিল? এটা এরকম বা তাদেরকে একটা খুব বড় লেভেলের সিকিউরিটি দেওয়া হবে, এরকম একটা অফার ছিল, বা মানে এরকম কিছু তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে। এটা নিয়ে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, স্বীকার করেনি, কিন্তু তাদের মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে আরেকটা কোশ্চেন, এখানে আমরা একদিক থেকে ক্রিকইনফো থেকে কিছু নিউজ পাচ্ছিলাম, আর খালি ওই দিক থেকে বিসিবি খালি বলছো না এরকম কিছু হয় নাই। ক্রিকইনফো বিসিবি মানে হোয়াট দ্য হেল ওয়াজ গোইং অন, এবং আমি এটা জানতে চাই। ধরেন ক্রিকইনফো এবং ক্রিকবাজ দুইটাই আসলে হচ্ছে ইন্ডিয়ান নিউজ আউটলেট, এবং এই নিউজ আউটলেট গুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার মানে স্বাভাবিকভাবে আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশের নিউজ রিপোর্টাররা কোন জায়গা থেকে তথ্য পায়, বিসিবির ভিতরে হচ্ছে কোনো একজন লোক আছে, তার কাছ থেকে হচ্ছে তথ্য বের করে আনার চেষ্টা করে। সো ওই রকম ভাবেও হয়তো বা ধরেন ক্রিকবাজ ক্রিকইনফো এরা হচ্ছে বিসিসিআই এর মধ্যে থেকে এমন কাউকে চুজ করছে, সে এরকম নিউজ দিচ্ছে, সে হয়তো বা কোনো ক্রেডিবল সোর্স ছিল না আর কি। এবং আনফরচুনেট যে ক্রিকইনফো ক্রিকবাজের মতো এত বড় একটা প্রতিষ্ঠান আসলে হচ্ছে এরকম বানোয়াট নিউজ করতেছে, যদিও লাস্টের নিউজটা বাদে হচ্ছে বাকি সবগুলো নিউজই বানোয়াট ছিল আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে ওরা কিছু জিনিস হচ্ছে বায়াস হিসেবে, মানে ওদের বায়াস থেকে বা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে, যেটা আসলে আমি বলবো যে এটা একটা মিডিয়ার জন্য কমপ্লিটলি আনইথিক্যাল কাজ। তো তারপরে যদি আমি যদি সেই কোশ্চেনটাতে চলে যাই সেখানে, তাহলে আমি বলবো যে আমি অবশ্যই এখানে চেষ্টা করতাম যে আমার লেভেল থেকে যতটুকু সম্ভব এখানে নিরপেক্ষ থাকা যায়। এবং অনেস্টলি আমি যদি থাকতাম সেখানে, আমি আসলে এই ডিসকাশন কমিটিতে এখানে বেশি মানুষ রাখতাম যারা হচ্ছে এক্স্যাক্টলি সেই আমার বায়াসটাকে হচ্ছে আসলে ট্যাকেল করবে। তো এই জিনিসটা আমি করার চেষ্টা করতাম। যেমন এখন যেটা হইতেছে, এখন আপনি যদি দেখেন যে আপনাকে বলা হইতেছে যে আপনি একটা জায়গায় নিরাপদ না, আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, কিন্তু আপনাকে সেখানে খেলতে যেতে হবে। এখন আমি ধরেন কাউকে যদি বলি যে তুমি আমার বাসায় আসবা, কিন্তু এবং তোমাকে আসতেই হবে আমার বাসায়, বা যেমন তোমাকে তোমার কাজে যেতেই হবে, যদিও বাইরে হচ্ছে খুব ভয়াবহ অবস্থা। এবং আমি এটার জন্য হচ্ছে বাইরের 10 জন মানুষের কাছ থেকে ভোট নিচ্ছি যে হচ্ছে আমার বাসায় আপনি ফিল করতেছেন যে আমার বাসায় আপনার আসার জন্য রিস্ক আছে, এটা আমি 10 জন মানুষের কাছে জিজ্ঞেস করতেছি যে সে আসলেই কি রিস্ক ফিল করতেছে নাকি করতেছে না। রিস্ক জিনিসটা তো হচ্ছে পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে পারসন টু পারসন ভ্যারি করবে, তাই না? জি। আচ্ছা, ভোটটা কি ব্যাপারে ভোটটা হইছে, যে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন নাকি ভেন্যু পরিবর্তন? বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ না খেললে বাংলাদেশে যদি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে হয় সেটা ইন্ডিয়াতে খেলবে, আদারওয়াইজ হচ্ছে অন্য কোনো একটা টিম দিয়ে রিপ্লেস করা হবে। এই বিষয়ে হচ্ছে কার একমত আছে বা দ্বিমত আছে?
এটা আসলে আমার কাছে মনে হয় যে এই গ্রাউন্ডে যে ভোটটা হয়েছে এই লজিকটাই তো ভুল। কারণ এখন মানে বিষয়টা হচ্ছে যে যদি আমি একজন সাপোজ ইংল্যান্ডের মানুষকে জিজ্ঞেস করি যে ভাই বাংলাদেশের কি এখন ইন্ডিয়াতে যে খেলা উচিত কি উচিত না, তো তারা আসলে বাংলাদেশের পয়েন্টটা আসলে ভালো মতো বুঝবে এটা না। তো কেউ অথরাইজ না এটার কোনো হ্যাঁ, আনসার দেওয়ার, এটার তাই না? অ্যান্সার তো আমার এটা অ্যান্সার আমি দিব যে এখানে আমি কোয়েশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে বাংলাদেশকে যদি মানে দুইটা অপশন, যে বাংলাদেশকে আমরা গ্রুপ পরিবর্তন করে অমুক গ্রুপে দিব, এটার পক্ষে কে কে আসো, আর বাংলাদেশের এগেনস্টে স্কটল্যান্ডকে আনা হলে তো সেটার পক্ষে কে কে আসো। বেসিক্যালি তাহলে কেউ কেউ হলেও বলতো যে না বাংলাদেশ গ্রুপ পরিবর্তন দিলে ওদের কোনো সমস্যা নেই, এটা বলতে পারতো। তো বেসিক্যালি এখানে অন্যান্য দেশের যেখানে স্টেক্স, ওদের স্টেক্স হচ্ছে যেহেতু ওরা অলরেডি একটা গ্রুপে পড়ে গেছে, ওরা ওভাবে চিন্তা করছে, ওভাবে খেলবে। এখন বাংলাদেশের সাথে যদি গ্রুপ অদল বদল হয় তাহলে ওদের একটা থাকতে পারে, ওদের একটা এবং মানে আপত্তি থাকতে পারে। তো এরও এই লজিক্যাল ব্যাপারে এটা। ভোটটা হওয়া উচিত ছিল। এবং একটা আমার বিষয় কাছে হচ্ছে মনে যে হয়। অনেকগুলো দলই কিন্তু তার T20 ওয়ার্ল্ড কাপের টিম ঘোষণা করার একটা প্ল্যানও করে ফেলছে যে তারা কে 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 থাকবে। এখন যদি আপনি এখানে টিম চেঞ্জ করেন এটা ওই দলগুলোর জন্য ফেয়ার না, এটাও কিন্তু সত্যি। যেমন আমি আজকে বললাম যে ঠিক আছে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের পরিবর্তন হলে এটা আসলে সব ঝামেলা সলভ হয়ে যায়, কিন্তু আসলে কিন্তু সব ঝামেলা সলভ হয় না। কারণ আপনি তাহলে একটা টিমে বাংলাদেশের মতো একটা টিমকে পাঠাচ্ছেন যেখানে আসলে আয়ারল্যান্ড ছিল, এবং আপনি আসলে যদি শক্তিমত্তার হিসাব চিন্তা করেন অবশ্যই আপনি চাবেন না যে আপনি আয়ারল্যান্ডকে প্রিফার করবেন, এবং সুতরাং আপনি চাবেন না যে আসলে আপনি আয়ারল্যান্ডকে এখানে আয়ারল্যান্ডের জায়গায় আপনি বাংলাদেশকে আনতে, উল্টা আপনার আরও কম্পিটিশন বাড়লো। সো আপনি এটা আসলে কেন রাজি হবেন? সো এই শ্রীলঙ্কা না করছে, কিন্তু এটা এখন আপনি এবং তাহলে হচ্ছে আপনি যখন এই যুক্তিতে ভোটটা হবে তাহলে মানে কিন্তু আসলে বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্ন এই ডিসকাশনটাই কিন্তু আসলে আসে না। আর ভোটের কোশ্চেনটাই ঠিক হয় না, মানে আসলে হচ্ছে যেই গ্রাউন্ডে ওরা ভোটিংটা করছে, বাংলাদেশের পয়েন্ট তো সেই, মানে বাংলাদেশের পয়েন্টই ছিল যে হচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য তারা সিকিউরিটি রিস্ক ফিল করতেছে। সেই সেই বিষয়টা, আমার কথা হচ্ছে এইরকম একটা জিনিস নিয়ে ভোটাভুটির কোশ্চেন পর্যন্ত গেল কিভাবে, যে আমি হচ্ছে একটা দেশে যে সেফ ফিল করতেছি না, এটা তো ইটসেলফ ইজ এ বিগ বিগ অ্যাকিউজিশন। এবং সেখানে তো আসলে হচ্ছে একটা মানে ভালো মতো ইনভেস্টিগেশন করা দরকার ছিল। এবং এখানে একটা জিনিস হচ্ছে তারা হচ্ছে বলছে যে 1996 সাল বা 2003 সালে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরা হচ্ছে কিছু কিছু দেশ ট্রাভেল করতে চায় নাই, সেক্ষেত্রে অটোমেটিক ফরফিট হয়ে গিয়েছিল। তো তার মানে হচ্ছে এখন বাংলাদেশকে এরকম কিছুতে যাওয়া উচিত বা এভাবে বলা হয়েছে। কিন্তু এই গ্রাউন্ডে যদি আমাকে কোশ্চেন করা হয় আমি বলবো যে আমরা যদি রিসেন্ট ঘটনা দেখি, রিসেন্ট ঘটনা কিন্তু আসলে এভাবে কিন্তু আইসিসি চলতেছে না। যেমন আমরা যদি আসলে এখন ইন্ডিয়াই যদি বলি যে লাস্ট যে এশিয়া কাপ সেখানে তারা পাকিস্তানে যেতে সেফ ফিল করে নাই, তাদেরকে কিন্তু এই ভোটিং প্রসেসই যেতে হয় নাই, বরঞ্চ তারা হচ্ছে দুবাইতে তারা থাকছে, তাদেরকে একই স্টেডিয়ামে খেলা হয়েছে, তাদের হোটেল ছিল একেবারে কাছাকাছি একটা হোটেলে তারা থাকছে। সো দেখা গেছে যে যে দলগুলা ইন্ডিয়ার সাথে খেলবে তাদেরকে হচ্ছে পাকিস্তান থেকে ট্রাভেল করতে হয়েছে সেখানে, যে অর্থাৎ আপনাকে যদি একটা টুর্নামেন্টের মধ্যে আপনাকে বেশ বড় একটা টাইম জোন শিফট করা লাগতেছে, এত ট্রাভেল করে দেন খেলতে যেতে হচ্ছে। সো তার মানে হচ্ছে আপনি এরকম মানে আমরা যদি রিসেন্ট ঘটনা দেখি বা পাকিস্তানকেও কিন্তু সিমিলার ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, পাকিস্তানও কিন্তু যখন শ্রীলঙ্কা খেলতে এসে তাকে দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে যে আপনি একই জিনিস একই সিনারিওতে আপনি কিছু দলের সাথে আপনি একভাবে আচরণ করতেছেন, আবার অন্য কিছু দলের সাথে আপনি আরেকভাবে আচরণ করতেছেন, এটা কিন্তু আসলে ফেয়ার না। সো তো আর আরেকটা বিষয় আমি একটু এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে এখন হ্যাঁ এটা অনেকে বলতে পারে যে না এটা তো খুবই বাংলাদেশ খুব রিসেন্টলি আসলে এরকম একটা কিছু দাবি করছে। এটাও যদি আমাকে কোশ্চেন করেন আমি বলবো যে বাংলাদেশের দাবিটা ইলজিক্যাল না, কারণ এটা খুব রিসেন্ট ঘটনার উপর বেস করেই কিন্তু এগুলো আসছে, এবং এখানে সিকিউরিটি রিস্ক কিন্তু আসলে আইসিসিও জানে। সো এটা আসলে মূলত বাংলাদেশকে এখন ইন্ডিয়াতে খেলতে যাওয়া বলা মানে চাপায় দেয়, আমি মনে করি যে এটা কমপ্লিটলি আনফেয়ার। আচ্ছা ফুলদা, তাহলে বেসিক্যালি আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কি কি হয়েছে, এটা কেন হইলো, এটা না হলেও পারতো কিনা। তো এখন আমরা চিন্তা করি যে হোয়াট নেক্সট, এরপরে আমাদের কি করা উচিত বা কি করলে ভালো, বা যা করছি এর কি টাইপের রিয়াকশন বা কি টাইপের রিপারকাশনস থাকতে পারে, এটা নিয়ে কথা বলি। সো মাজিদ, ফার্স্ট তোমাকে দিয়ে শুরু করি, যে তোমার কি মনে হয় যে এখন কোন দিকে আগাচ্ছে জিনিসপত্র? আমি জানি না ডেভেলপিং নিউজ যেহেতু, সামনে আর কোনো নিউজ কি আমরা মিস করছি কিনা, বাট আমি যতদূর জানি যে পাকিস্তান কিছু অফিসিয়ালি বলে নাই, বাট রশিদ লতিফ বলতেছিল যে পাকিস্তানের বয়কট করা উচিত। তো এরকম আই ডোন্ট নো ওটার ব্যাপারে কি অবস্থা। সো আসলে হচ্ছে ওদের জিও নিউজ চ্যানেল থেকে হচ্ছে এরকম একটা খবর প্রচার হচ্ছে যে আসলে পাকিস্তানের
পাকিস্তানেরও সম্ভাবনা আছে যে হচ্ছে বাংলাদেশকে সমর্থন করে তারা টি-20 ওয়ার্ল্ড কাপটা বয়কট করবে। বাট জিও নিউজের নিউজগুলো আসলে হচ্ছে কতটুকু ক্রেডিবল এটা নিয়ে আসলে একটু মানে ডাউট আছে আরকি। আর সত্যি কথা বলতে বাংলাদেশের জন্য আসলে সত্যি কথা বলতে মানে এখন অনেক কঠিন কিছু মানে সময় অপেক্ষা করতেছে আরকি। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই ইন্ডিয়া মানে মানে আইসিসি তো এখন স্বাভাবিকভাবেই বেশিরভাগ প্রফিট আসে তো আসে আসে হচ্ছে বিসিসিআই এর মাধ্যমে আরকি। সো ইন্ডিয়ার একটা বড় ডমিনেন্স আসলে হচ্ছে আইসিসির ইনপুট দেওয়ার ক্ষেত্রে থাকেই। সো দেখা যাবে যে হচ্ছে প্রফিট শেয়ারিং এও হচ্ছে একটা ঝামেলা হবে। আগে হচ্ছে বাংলাদেশ হয়তোবা 4th লার্জেস্ট প্রফিট শেয়ারিং বোর্ড ছিল। এখন হয়তোবা সেটাকে কমায় দেওয়া হবে যেহেতু হচ্ছে আইসিসির আ একটা আয়োজন করা একটা ইভেন্টে হচ্ছে তারা মানে পার্টিসিপেট করতে হচ্ছে করছে আরকি। মানে চায় নাই আরকি। ডিনাই করছে। এবং পরে দেখা যাবে যে হচ্ছে এরপরে দেখা যাবে যে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে দ্বিপাক্ষিক সিরিজ যেগুলো হইতেছে সেগুলাতেও আসলে দেখা যাবে যে হচ্ছে কেউ কাউকে হোস্ট করতেছে না। এটার একটা সিচুয়েশন তো হবেই এবং স্বাভাবিকভাবেই মানে আ ইন্ডিয়া যেই জায়গায় যাবে সেইখানে তো আসলে স্বাভাবিকভাবেই মানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট বলেন, স্পন্সর বলেন, এখানে তো একটা রেভিনিউর বিশাল বড় একটা ফ্লো হয়। স্বাভাবিকভাবেই আসলে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখান থেকে অনেক বড় একটা মানে ফাইন্যান্সিয়াল ড্যামেজ এখানে পাবে। এটা নিয়ে আসলে কোনো ডাউট নাই। এবং দেখা যাবে যে হচ্ছে ধরেন এখন কারেন্ট সিচুয়েশন যেটা ইন্ডিয়ার কথা অনুসারে দেখা যাবে যে হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও হয়তোবা ধরেন ইন্ডিয়া যেই রকম ভাবে আচরণ করতেছে, বাংলাদেশকে তো এমনিতেই হচ্ছে অস্ট্রেলিয়া সত্যি কথা বলতে কখনোই ভ্যালু করে নাই। এই কারণে হচ্ছে আমরা লাস্ট ১৭ বছরে মনে হয় লাস্ট একবার মনে হয় গেছি। ২০০৬ সালে খুব সম্ভবত একবার আমরা অস্ট্রেলিয়ায় যেয়ে ট্যুর করছি। এর মাঝে কিন্তু একবারও আমরা যাইনি। আপনি নিজে চিন্তা করেন ইংল্যান্ডের প্লেয়ার বাকি ১৩ জনকে দেওয়া হয়েছে। আদিল রশিদ আর রেহান আহমেদকে দেওয়া হয় নাই। এটাও তো আসলে হচ্ছে ধরেন ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রতি একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে না। জিম্বাবুয়ের প্লেয়ার জিম্বাবুয়ের ক্যাপ্টেনকেও হচ্ছে এখন পর্যন্ত ভিসা দিছে কিনা আমি জানি না। সো মানে ইন্ডিয়া ইন্ডিয়া যে মানে ফিট না ওয়ার্ল্ড কাপ হোস্ট করার জন্য এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়া নিজেই প্রমাণ করে দিচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে ধরেন ঠিক আছে এই যে সিচুয়েশন গুলো ঘটছে এখানে কিন্তু ইন্ডিয়া এত বড় একটা ক্রিকেট বোর্ড ইন্ডিয়া কিন্তু একটা বড় সুযোগ মিস করছে যে ওদের বড় মনের পরিচয় দেখানোর। কারণ হচ্ছে ধরেন ঠিক আছে যে মানে সেটা যেটাই মানে শুরুতে মুস্তাফিজের ফিয়াস্কো একটা হয়েছে। তারপরে যখন হচ্ছে আইসিসি থেকে যখন একটা মানে টু ওয়ে কমিউনিকেশন করার চেষ্টা করা হয়েছে। আইসিসি বিসিবির সাথে কমিউনিকেট করতেছে, বিসিসিআই এর সাথে কমিউনিকেট করতেছে। তখন বিসিসিআই কিন্তু চাইলেই বড় মনের পরিচয় দিয়ে বলতে পারতো যে ঠিক আছে আমরা হচ্ছে তোমাদেরকে মানে অফিসিয়ালি বলতে পারতো যে আমরা হচ্ছে সবকিছুর দেখভাল করব। ফ্যানদেরও কোনো সমস্যা হবে না। আমরা হচ্ছে মানে তোমাদেরকে হোস্ট করতে চাই। কিন্তু এই যে এখন হোস্ট করতে চাইলো না এটা কিন্তু ইন্ডিয়ার বড় মনের পরিচয় দেয় না এবং ইন্ডিয়ার পজিশনটা কোথায় ইন্ডিয়ার প্রতি কিন্তু একটা নেগেটিভ যত যাই বলেন যে যত যাই বলুক যে বাংলাদেশকে কেউ কেয়ার করতেছে না এজন্য 14-2 ভোটে বাংলাদেশ হারছে। এইসব জিনিস কিন্তু হচ্ছে ইন্ডিয়ার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করেই যাচ্ছে। এটা আজকে বাংলাদেশ সাফার করতেছে। পরবর্তীতে হচ্ছে ক্রিকেটে মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাথায় যখন হচ্ছে এইসব জিনিস পড়বে তখন হচ্ছে এইসব জিনিসের একটা সুরাহা হবে। এর আগ পর্যন্ত আসলে হবে না। বাট বাংলাদেশের আসলে হচ্ছে সত্যি কথা বলতে উম এই এই এইসব ইমপ্যাক্ট ছাড়াও আমার কাছে মনে হয় যে ধরেন পরবর্তীতে গ্লোবাল ইভেন্ট হোস্ট করা নিয়েও হচ্ছে বিশাল বড় ধরনের গ্যাঞ্জাম হবে। ধরেন ২০৩১ সালে তো হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ হোস্ট করার প্ল্যান আছে। তারপর হচ্ছে ইন্ডিয়া নিজেই তো হচ্ছে অলিম্পিক এবং কমনওয়েলথ গেমস হোস্ট করার প্ল্যান করতেছে। সো ওইসব জায়গায়ও কিন্তু যদি এতদিনে আমাদের মানে রাজনৈতিক মানে প্রেক্ষাপট যদি ঠিক না হয় তাহলে কিন্তু হচ্ছে এই সেম সিচুয়েশন মানে আসলে কন্টিনিউ করবে। এখন সব মিলে আসলে হচ্ছে একটু কঠিন সিচুয়েশন। আমার খারাপ লাগতেছে বেচারা বুলবুলের জন্য। কারণ আসলে হচ্ছে সে নিজে তো আসলে মানে একদম গ্রাউন্ড জিরো থেকে মানে একটা ক্রিকেট স্ট্রাকচার বিল্ড করার মতো মানুষ। সে নিজে এসে আসলে হচ্ছে এত যে হচ্ছে মানে ডিপ্লোম্যাটিক্যাল ডিসিশন গুলা নিয়ে বেশি তাকে মাথা ঘাটাইতে হবে এটা আসলে সে এক্সপেক্ট করে নাই। এবং আমার কাছে মনে হয় যে ভেরি আনফরচুনেট। হুম, এটা আসলে হচ্ছে এখন ইট ইস হাউ ইট ইস। এটা কিছু করার নেই। তো রাশেদ তোমাকে তাহলে জিজ্ঞেস করি সিন্স তুমি মোর পজিটিভ মানুষ তো তোমার কি মনে হয় এখান থেকে ভালোভাবে বের হয়ে আসার কোনো চান্স আছে বা কোনো ওয়ে দেখতেছো তুমি? আসলে যদি সত্যি কথা বলি যে আম
এখানে এখন যেটা হলো যে অবশ্যই এটার একটা খুব বড়সড় লং টার্ম ইম্প্যাক্ট থাকবে। তবে আমি আসলে যদি গ্লোবাল ক্রিকেট পার্সপেক্টিভে দেখি, আসলে আপনি যদি গ্লোবাল ক্রিকেট পার্সপেক্টিভে আপনি যদি দেখেন যে ক্রিকেটের যে ট্রু ফ্যান বা যারা হচ্ছে যে আপনার মিডিয়ার সাথে কমপ্লিটলি কানেক্টেড, সবসময় কিন্তু দেখবেন যে বর্তমান যেই মডেল আসলে আইসিসি রান করতেছে, এটা নিয়ে প্রত্যেকেরই কোনো না কোনো রকমের একটা নেগেটিভ ইমপ্রেশন আছে। যেমন আপনি যদি দেখেন যে আমরা যদিও বলতেছিলাম যে ESPN ক্রিক ইনফো একটা ইন্ডিয়ান আউটলেট, বাট সেখানেও কিন্তু একজন বিদেশি সাংবাদিক পুরো বিষয়টাকে নিয়ে সে একটা টুইট করছে এবং সে বলছে যে দিস মেক্স মি স্যাড। দ্যাট মিনস এটা কিন্তু আস্তে আস্তে এখানে এই চিন্তা ভাবনাগুলোতে যেটা হচ্ছে যে একটা পার্টিকুলার কান্ট্রি যে পুরা সিস্টেমটাকে ডমিনেট করতেছে, এটা আসলে কখনোই একটা স্পোর্টসের জন্য ভালো না। এই মনোপলি সবসময় স্পোর্টসকে ধ্বংস করে, আমি এভাবেই দেখি বিষয়টা। তো এখন আস্তে আস্তে যেটা হবে যে অবশ্যই এখানে একটা ভাঙনের শুরু হবে। ভাঙনের শুরুটা হয়তো আজকে, যেমন আপনি যদি দেখেন যে পাকিস্তান ইন্ডিয়ার সেই কলাপস থেকে কিন্তু অলরেডি পাকিস্তানেরও কিন্তু ক্ষতি হয়েছে। তারপর হ্যাঁ, ইন্ডিয়ারও ক্ষতি হয়েছে। ইন্ডিয়ারও ক্ষতি হয়েছে। ম্যাচগুলা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যদি ইন্ডিয়ায় হতো, কি পরিমাণ দর্শক হ্যাঁ, দেখতো, কি পরিমাণ এবং রেভিনিউ আসতো। এবং সেটা হচ্ছে আপনি দেখবেন যে হয়তো সেটা আস্তে আস্তে এখন আস্তে আস্তে ছড়ানো শুরু করবে এবং যেটা মাজিদ বলল যে আস্তে আস্তে কিন্তু প্রতিটা কান্ট্রি কিন্তু ভিকটিম হবে। হয়তোবা আজকে আমি ভাবতেছি আমি ভিকটিম না, এর মানে এই না যে কিন্তু যে আপনার কালকে আপনি ভিকটিম হবেন না। এবং আজকে যদি আপনি বলেন যে হ্যাঁ বাংলাদেশ কিন্তু ভোটিংয়ে 14-2-তে হারছে, এটা আমিও মানি, কিন্তু এটাও কিন্তু সত্যি যে আসলে ভোটিংটা যে গ্রাউন্ডে হয়েছে সেই গ্রাউন্ডেই আসলে ভুল। কারণ আপনি ওয়ার্ল্ড কাপের জাস্ট এক সপ্তাহ আগে, এটা তো আর পাড়ার টুর্নামেন্ট না, আপনি এক সপ্তাহ আগে এসে বললেন যে তোমার গ্রুপ চেঞ্জ করবো, তোমরা রাজি আছো কিনা? স্বাভাবিকভাবে তারা রাজি থাকবে না। স্বাভাবিক, কারণ আপনার হচ্ছে এখানে কিন্তু ইকুয়েশন অনেক কিছু আছে যে পুরো গ্রুপে এর জায়গায় এ থাকলে আপনি ইভেন আপনি মনে করেন আপনার 15 জন ঠিক করে রাখছেন, আপনাকে ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। আপনার প্র্যাকটিস বলেন সব কিছুতে ডিফারেন্ট চিন্তা থাকবে। আপনি দেখা গেল যে ধরেন যদি এরকম হয় যে বাংলাদেশ আসলে নেক্সট রাউন্ডে যাচ্ছে, তো সেখানেও কিন্তু আপনার আসলে আপনার গেম প্ল্যানে চেঞ্জ করতে হবে এবং কেউই চাবে না যে এই চেঞ্জগুলো আনতে। সো হয়তো বা মানুষ হচ্ছে যারা ভোট দিচ্ছে সেই ভোটটা আসলে টেকনিক্যাল কারণেই তারা তো বাংলাদেশের পক্ষে দেয় নাই, কিন্তু এটাও সত্যি যে তারা বাংলাদেশের স্ট্যান্সটাকে যে একেবারে সমর্থন করতেছে না, কিন্তু এরকমও না। কারণ তারাও তো ভিকটিম হচ্ছে। যেমন আপনি আদিল রশিদ এবং আপনার রেহান আহমেদ যে প্রথমে ভিসা পায় নাই, এটা তো অবশ্যই তাদের জন্য একটা মানে কনসার্ন রেজ করছে। তারপর ইউএইর প্লেয়াররা, আমার মনে হয় এখন আমি জানি না তাদের নিউজটা, বাট তাদের কারোরই আসলে টেকনিক্যাল 5-6 জন পাকিস্তানি বন্ড প্লেয়ার তাদের আছে। তো তারা তো এবং খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। সো দ্যাট মিনস তারাও কিন্তু আসলে যে ভিসা পাবে তার গ্যারান্টি বা পাইলেও আসলে সেটা নিয়ে যে কী পরিমাণ কাঠখড় পোড়াইতে হবে, তো এটা তো ডেফিনেটলি তারা চাবে না, জিম্বাবুয়েও এটা চাবে না। এবং সেই মডেলগুলোর সাথে এই বর্তমান মডেলের কিন্তু অনেক দলই কিন্তু ক্ষুব্ধ। সো আমরা হয়তোবা সামনে একটা পরিবর্তন দেখতে যাচ্ছি, যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ অর্ডার ইন ক্রিকেট, যেখানে আস্তে আস্তে আপনি ধীরে ধীরে একটা ভাঙন দেখতে পাবেন। যে দেখা যাচ্ছে যে কিছু কিছু বিদ্রোহী কিছু ব্যাপার স্যাপার থাকবে, দেখা যাবে যে সেখানে হয়তো আইসিসি পানিশ করার চেষ্টা করতেছে, এরকম বেশ কিছু। আমি বলবো যে হুইচ ইজ নট গুড ফর ক্রিকেট অবভিয়াসলি, আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয়, বাট আমাদেরকে সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। এখন যদি প্রশ্নটা করেন যে বাংলাদেশ প্রিপেয়ার্ড কিনা, এটা আসলে আমি নিজে জানি না, কারণ বাংলাদেশের আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশেরও কিন্তু যদি বলেন ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার যেই মডেলে চলা উচিত সেই মডেলে চলতেছে না। সো বাংলাদেশকেও আসলে আস্তে আস্তে চিন্তা করতে হবে যে কীভাবে সেলফ সাফিসিয়েন্ট হওয়া যায়। যেমন আপনি যদি দেখেন পাকিস্তান, এটা সত্যি যে পাকিস্তান আসলে আইসিসি থেকে তো ডেফিনেটলি এখন সবচেয়ে বড় একটা মানে বাজে সময় পার করতেছে, বাট পাকিস্তানে কিন্তু পিএসএল ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল লিগ এবং পিএসএল কিন্তু বিগ মানি জেনারেট করে। সো বাংলাদেশকে কিন্তু সেরকম ক্ষেত্রে এরকম কোনো চিন্তা করতে হবে যেন আমাদের নিজেদের লোকাল ক্রিকেটই আসলে আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট রাখতে পারে। এবং সেটার জন্য যে চিন্তাভাবনা দরকার, আমি জানি যে বর্তমান বোর্ড কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, তো যেটা আমি সমর্থন করি, কিন্তু যেটা হচ্ছে যে আসলে আপনার এটা বোর্ডের একজন দুজনের আইডিয়া থাকলেই হবে না, এখানে সবাইকে সমানভাবে কাজ করতে হবে। এখানে প্রত্যেকটা ইউনিটকে এখন একত্রে কাজ করতে হবে এবং সেই সাথে প্লেয়ারদেরকেও সেম পেজে আসতে হবে যে হ্যাঁ আমরা একটা বাজে সময় পার করব, বাট আমরা সেই সাথে আমরা এটার জন্য রেডি
এবং আমরা আসলে এখানে যেটা হয় যে আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা আসলে মানে আমরা দেখা যায় যেমন এই যে পুরো আইসিসি বিষয়টা নিয়ে আমরা নিজেরা মারামারি করলাম যে কোন প্লেয়ারকে কি বলা হয়েছে এটা ভেবে, এবং আমরা আবার আমাদেরই একজন বোর্ডের মানুষ, সে আবার একটা প্লেয়ারকে এরকম, মানে যখন আমাদের মেইন প্রায়োরিটি হওয়ার কথা ছিল যে আমরা আইসিসির সাথে দেন দরবার করব, আমাদের ডিপ্লোমেসি নিয়ে আমাদের ফোকাস করার কথা, সেখানে আমাদের একজন বোর্ড মেম্বার যার একটা গুরুত্বপূর্ণ পজিশনে আছে, সে কিনা তখন একজন এক্স ক্রিকেটারকে নিয়ে কিছু একটা বললো, এবং সেটার জন্য দেখা গেল যে আমরা কিন্তু আসলে আমাদের যে ডিপ্লোমেসির দিকে ফোকাস করা উচিত সেদিকে আমরা ফোকাস করলাম ইউনাইটেড না। ছিলাম, সেখান থেকে ভেঙে গেলাম আর কি। সেটা ভেঙে গেল। এখনও আপনি যদি দেখেন যে প্লেয়াররা কিন্তু এখনও ঘুরে ফিরে বলতেছে তারা খেলতে যাবে, তারা খেলতে যেতে চাচ্ছে, যদিও তাদের নিজেদেরই কিন্তু সিকিউরিটি রিস্ক আছে, এবং সেই সাথে তাদের ফ্যানদেরও সিকিউরিটি রিস্ক আছে। তো এই যে এখানে যে ডিভাইডটা, আমার মনে হয় আমাদের এখানে সবাইকে একটা সেম পেজে আসতে হবে। আমরা আমরা আবার একটু ভাবি যে আমার কাছে মনে হয় যে এই ডিভাইডটা আসাটা খুবই স্বাভাবিক। মানে তামিম যেই কনসার্নটা রেজ করছে খুবই স্বাভাবিক, খুবই জেনুইন কনসার্ন রেজ করছে, অ্যান্ড তামিম জিনিসটা আরেকটু নন রিজিড ভাবে জিনিসটাকে ট্যাকল করার চেষ্টা করছে, আরেকটু ডিপ্লোম্যাটিক ভাবে ট্যাকল করার চেষ্টা করছে। তো তামিমের সাপোর্টে মানুষ থাকবে, তোমার সাপোর্টে মানুষ থাকবে, বাট তার মানে এই না যে তুমি তামিমকে তুমি দালাল বলে ফেলবে আর কি। না, হ্যাঁ, আমি এটাই এটা বলবো, কোনোভাবেই আমি এটা অন্তত acceptable দায়িত্বশীল না। পজিশন থেকে তো এটা বলা, এবং আমার কথা হচ্ছে যে হ্যাঁ দেখেন, আপনি যখন একটা মানুষজন একজন, হ্যাঁ, সাধারণ মানুষ যা ইচ্ছে বলবে, কিন্তু এরকম বোর্ডের একটা মানে রেসপন্সিবল জায়গা থেকে তো কেউ এরকম কমেন্ট করতে পারে না। এবং সেই সাথে হচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু তখন ডিসকাশনের সব কিছু চলে গেল যে কোন প্লেয়ার কি করতেছে, প্লেয়াররা দালাল, এই জাতীয় ডিসকাশনে চলে গেল, কিন্তু আমাদের কিন্তু সেটা করার কথা না। আমি একটা জিনিস সবসময় বলি যে আপনার ডিফারেন্স ইন ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু আপনাদের গোলটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে আসলে এখানে যে কাজটা করা হচ্ছে, আপনি যত কিছুই বলেন, দিন শেষে প্লেয়ারদের সিকিউরিটি, ফ্যানদের সিকিউরিটি, মিডিয়ার সিকিউরিটি, এগুলো কিন্তু অবশ্যই বিসিবির কনসার্ন। আমার বিসিবির কনসার্ন সরকারের কনসার্ন। সরকার কখনোই চাবে না যে আপনি যদি জানেন যে একটা জায়গায় সিকিউরিটি রিস্ক আছে, আপনাকে সেখানে পাঠাবে না। যেমন আপনি যদি এই যে আমরা তো ইউএসএতে আছি, আপনি দেখবেন যে ইউএসএতে কিন্তু ইউএসসিআইএস এর কিছু কিছু ট্রাভেলে কিছু কিছু কান্ট্রিকে রেড মার্ক করা আছে, যেমন ওয়ান অফ দ্যাম ইজ সুদান, যে এখানে আপনি যাবেনই না। কারণ সরকার আপনাকে কেয়ার করে, সরকার আপনাকে কেয়ার করে, গভর্নমেন্ট চায় না যে আপনি সেখানে ট্রাভেল করবেন, কিছু একটা হলে কিন্তু সেটার দায়ভারটা সরকারের উপরে পড়বে। সরকারকে তখন কোশ্চেন করা হবে যে তুমি যে এই দেশটা যে নিরাপদ না, তুমি কেন তাকে সেখানে যেতে দিছো। সো এজন্য কিন্তু আপনি দেখবেন, এজন্যই কিন্তু যে এই প্রোটোকলগুলো ফলো করা হয়। সো এখন এখানে ইন্ডিয়াতে যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ইন্ডিয়ার এরকম বা আমাদের এই সাউথ এশিয়ান জিও পলিটিক্যাল ইস্যুর কারণে এখানে অবশ্যই একজন বাংলাদেশি নিরাপদ না। সো আমি সেখানে অবশ্যই বলতে পারি না যে আমার দেশের মানুষ যাও, যে ওয়ার্ল্ড কাপ খেলে আসো, ফ্যানরা যে সাপোর্ট করে আসো, এটা আসলে তাদের জন্য কখনোই ভালো হবে না। সো আমার মনে হয়েছে যে আমরা আসলে সেম পেজে সবাইকে আসতে হবে, সবাইকে বুঝতে হবে যে হ্যাঁ হ্যাঁ হয়তোবা আমি এটার সাথে অ্যাগ্রি করি না, কিন্তু আমাকে এটা মেনে এখন সামনে কিভাবে আমি বেটার থাকতে পারি, এর মধ্যে বেস্ট আউটকামটা পেতে পারি, সেদিকে ফোকাস করা, সবাই একসাথে মিলে। আমি আসলে এটাই মনে করি যে এটা আমাদের এখন কাজ করা উচিত, এবং যদি আমরা সেটা না করতে পারি তাহলে আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেট যেটা অলরেডি আসলে ডাউনফলের মধ্যে ছিল, আমাদের আরও ডাউনফল হবে। এখন আমার কাছে মনে হয় খুব শীঘ্রই দুইটা জিনিস হতে পারে। যে একটা হতে পারে হচ্ছে পাকিস্তান যদি আসলে বয়কট করে ফেলে বাংলাদেশকে ফলো করে আর কি। পাকিস্তান যদি বয়কট করে, আমি জানি না এটার সম্ভাবনা কতটুকু, বাট এটা করে ফেললে কিন্তু আইসিসি মারাত্মক লস হবে, মারাত্মক একটা লস হবে আইসিসির। তো এটা হইলে তখন হচ্ছে আমাদের বেসটা আরও স্ট্রং হবে, এটা যদি হয় আর কি। তো এটা একটা জিনিস হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে বিকজ অফ অল দিস ফিয়াস্কো পুরা দোষটা বুলবুলের ঘাড়ে দিয়ে বুলবুলকে স্যাক করে তামিমকে প্রেসিডেন্ট বানায় ফেললো আর কি। সো এটাও না হওয়ার আমি খুব একটা দেখতেছি না, সম্ভাবনা দেখতেছি না, এটাও হইতে পারে আর কি। তো আই ডোন্ট নো, এখন জিনিসটা খুবই অদ্ভুত একটা সিচুয়েশনে, এখান থেকে কোন দিকে মোড় যাবে আমি বুঝতেছি না। মাজিদ, তোমার কি মনে হয়? সত্যি কথা বলতে পাকিস্তানের বয়কট করার মানে অফিসিয়াল কোনো রিজন নাই। বাংলাদেশে যেমন রিজন আছে যে ওরা সিকিউরিটি কনসার্ন দেখায়, পাকিস্তানের সিকিউরিটি রিজন কি হইতে পারে? ওরা তো শ্রীলঙ্কায় খেলতেছে, এবং ওরা যদি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে, ওদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে। সো আসলে হচ্ছে পাকিস্তানের সত্যি কথা বলতে মানে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, পরের খেয়ে বোনের মোষ তাড়ানো, কিরকম একটা কথা আছে না? তো ওইরকম সিচুয়েশন আসলে হচ্ছে পাকিস্তান, জানি না নিজেদেরকে ওইরকম সিচুয়েশন ফেলবে কিনা। আর বাট সত্যি কথা বলতে খুবই আনফরচুনেট। এখন আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের এই জায়গা থেকে মানে ইউটার্ন নেওয়ার তো আসলে সুযোগ নাই, বাট
আমার কাছে মানে সিচুয়েশন দেখে যেটা মনে হয়েছে যে বিসিবির বেশিরভাগ মানুষ চাইছিল যে আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলুক, সেটা ইন্ডিয়াতে না হয়ে শ্রীলঙ্কায় হবে, এটা তাদের মেইন স্ট্যান্ড ছিল। বাট প্লেয়ারদের আসলে স্ট্যান্ড ছিল, প্লেয়ারদের আসলে সবার ইচ্ছে ছিল যে ইংল্যান্ড মানে ইন্ডিয়া শ্রীলঙ্কা যেখানেই হোক তারা খেলবে। বাট আলটিমেটলি হচ্ছে মানে স্বাভাবিকভাবেই এখন পরিস্থিতিতে আসলে সেটা পারমিট করতেছে না। এখন সামনে আসলে হচ্ছে আমাদের জন্য সত্যি কথা বলতে এইটা থেকে মানে বের হয়ে আসার আসলে আমি আর কোনো সিচুয়েশন দেখতেছি না। মাঝখানে একটা কথা হয়েছিল না যে চেন্নাইতে খেলা পড়তে পারে, ওরকম কি আসলে কোনো দিছিল, কোনো আমার অফার মনে দিছিল? হয় না এরকম নিয়ে রিলেটেড কোনো কথাই হয়েছে, কারণ বাংলাদেশ চাইনে হচ্ছে মানে ইন্ডিয়াতে খেলবে। সো কলকাতাও যা চেন্নাইও যা, চেন্নাইও তা, কারণ বুলবুলকে হচ্ছে সেম কোশ্চেনটা একটা প্রেস কনফারেন্সে করা হয়েছিল যে কলকাতার ভেন্যুগুলোকে সরায় হচ্ছে চেন্নাইয়ে নেওয়া হবে, এরকম কোনো ডিসকাশন হয়েছে কিনা। পরে ও তো ডিরেক্টলি বলছে যে কলকাতাও যা, কলকাতাও ইন্ডিয়া, চেন্নাইও তো ইন্ডিয়া। সো আলটিমেটলি আমরা তো চাচ্ছি না ইন্ডিয়াতে যেতে। সো মানে চেন্নাইয়ে ভেন্যু চেঞ্জ করার কোনো কোশ্চেন আসলে আসে না এখানে। এখানে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে বাংলাদেশের জন্য আরেকটা স্টেপ হবে যে অবশ্যই কোর্ট অফ আর্বিট্রেশন বাই স্পোর্টস, যে আমাদের যে আপনার ইন্টারন্যাশনাল যে স্পোর্টসের আদালত যেটা আছে সেখানে অবশ্যই বাংলাদেশকে এখন যাওয়া উচিত। তবে এটা আমি এখানে একটা কথা বলবো যে অবশ্যই বাংলাদেশকে এইসব জায়গায় ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ডকুমেন্ট সহ যেতে হবে, যে আমরা আসলে ঠিক যে প্রিপারেশন ডিপ্লোম্যাটিক প্রিপারেশন নিয়ে গেছি আইসিসিতে, সেটা আসলে আমি জানি যে আসলে অনেক কিছুই চলতেছে এবং সেখানে হয়তো আমার বোর্ডের সবাই সেম পেজে না, প্লেয়াররা ওর সাথে মারামারি করতেছে, ওর সাথে তার সাথে মারামারি করতেছে, বাট সবাইকে এখন একটা সেম পেজে এসে যে হ্যাঁ আমরা যেহেতু যাচ্ছি না এবং আইসিসি থেকেও আমাদেরকে বেশ কিছু আলটিমেটাম দেওয়া হয়েছে, তাও আমরা যাই নাই। সো এখন আমরা সেম পেজে আসি, আমরা যাব না, বাট আমরা অবশ্যই এটা কোর্ট অফ আর্বিট্রেশন বা এরকম কোথাও আমরা এখানে যাব এবং সেখানে আমরা ডিপ্লোম্যাটিক্যালি বিষয়টাকে হ্যান্ডেল করব। আমি যদি সত্যি কথা বলি যে এরকম একটা জায়গায় বাংলাদেশ কিন্তু আসলে যে ডিসিশনটা নিছে, এখানে কিন্তু বাংলাদেশের মোরাল আপার হ্যান্ড আছে, যে স্বাভাবিকভাবে যে আমি চাবো না যে আমি একটা জায়গায়, এবং সেখানে কিন্তু সরকারেরও নির্দেশনা যে তুমি কাউকে মানে সরকার থেকেও সেখানে রেড ফ্ল্যাগ আছে যে তুমি এখানে মানুষ এখানে কেউ খেলতে যেতে পারবে না, এটা হচ্ছে তার জন্য নিরাপত্তা ঝুঁকি। সো স্বাভাবিকভাবেই যে এই ব্যাপারটা কোর্ট অফ আর্বিট্রেশনে খুব ভালো মতো প্রচার করতে হবে, এবং যদি সেটা করা হয় তো দেয়ার ইজ অলসো এ চান্স যে হয়তো সেটা ওয়ার্ল্ড কাপের ইভেন্টও একটা ইম্প্যাক্ট ফেলতে পারে সবার জন্য। তবে আমি ওভারঅল যদি পুরো সিনারিওটা দেখি, এটা ক্রিকেটের জন্য আসলে যেটা হয়েছে, এটা আসলে ক্রিকেটে আস্তে আস্তে ভাঙন শুরু করবে। এটা আপনি মানে ভাঙন অলরেডি তো ক্রিকেটে আছে, শুরু হয়েও গেছে, কিন্তু এটা আস্তে আস্তে জিনিসটাকে ত্বরান্বিত করবে এবং দিনকে দিন এটা আরও বাড়বে। এবং আমি মনে করি যে এখানে আসলে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডকেই আস্তে আস্তে সবাই মিলে বসে যে না আমরা আসলে যেটা মডেল চলতেছে এটা যত কিছুই হোক, যত যেই কারণেই হোক, এটা আসলে ক্রিকেটের জন্য ইন দ্য লং রান ভালো হবে না। সো এবং আমাদেরকে একটা প্ল্যানে বা চিন্তা ভাবনায় আসতে হবে যে আসলে কি করা যায় এখান থেকে বের হয়ে আসার আমাদের জন্য। সময় অলমোস্ট শেষ, তো আমি পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা কখনোই চাই নাই যে খেলার সাথে রাজনীতি মিশাতে, কিন্তু কেমনে কেমনে ওতপ্রোতভাবে দুইটা জড়িতই থেকে যায়। তো আমরা যতই যাই বলি, আমরা যখন ইন্ডিয়াকে হারাই আমরা অতিরিক্ত আনন্দ পাই, যখন পাকিস্তানকে হারাই অতিরিক্ত আনন্দ পাই, এটার পিছনে কিছুটা পলিটিক্যাল রিজন তো অবশ্যই আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে যা যা হচ্ছে এটার জন্য আমাদের মনের মধ্যে ক্ষোভ বা রাগ আরো বেশি করে ত্বরান্বিত হচ্ছে, দ্যাটস ট্রু। বাট আমাদেরকে ভবিষ্যতের কথা চিন্তা করলে এখন যেটা মনে হচ্ছে যে হতাশ হয়ে যেতে হবে। কিন্তু লেটস হোপ ফর দ্য বেস্ট। একটা টুর্নামেন্টে না খেললে আশা করি অতটাও ক্ষতি হবে না, মানে আমরা জাস্ট আশা রাখতে পারি আর কি। সো আশা করি এটা এরপরে আরও ত্বরান্বিত যেন না হয়, এর থেকে বেশি খারাপ যেন না হয়। হয়তো যেটা মাজিদ বললা যে হয়তো ইন ফিউচার আমাদের পলিটিক্যাল আমাদের অ্যাফিলিয়েশনটা একটু বেটার হবে ইন্ডিয়ার সাথে, এবং হয়তো পাকিস্তান ইন্ডিয়া সবাই আমরা একসাথে খেলতে পারবো একটা টাইমে। তো আমরা হয়তো ওইরকম একটা দিন আশা করতে পারি আর কি। আর আমি একটা জিনিস ভাইয়া বিশ্বাস করি যে দেখেন, পলিটিক্স তো সবসময় থাকবে। ধরেন ইন্ডিয়া পাকিস্তান বলেন বা বাংলাদেশ ইন্ডিয়া বলেন, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান যদি আমি এখানে ধরি, যে আপনার কিন্তু সেখানে পলিটিক্যাল টেনশন সবসময় ছিল, বাট ইন্ডিয়া পাকিস্তানে যে ক্রিকেট খেলছে, ক্রিকেটও মানে পাকিস্তানও ইন্ডিয়াতে এসে ক্রিকেট খেলছে। এবং আমি বলবো যে ইন্ডিয়া পাকিস্তান যেই পলিটিক্যাল রাইভালরিটা, এটা আসলে ক্রিকেট রাইভালরিকে একটা নতুন ডেফিনেশন দিচ্ছে, এবং এটা কিন্তু আসলে দিন শেষে যতই আমরা আসলে শত্রু হই, খেলার মাঠটা কিন্তু আমাদেরকে ইউনাইট করে।
আমরা আমাদের খেলা শেষে কিন্তু সবাই যেটা করে যে সবাই সবার সাথে হ্যান্ডশেক করে, অর্থাৎ আমরা এতক্ষণ মারামারি করলাম কিন্তু আমরা এখন হ্যান্ডশেক করছি, উই বিকাম ফ্রেন্ডস। এবং এটা এই পুরো ব্যাপারটাই কিন্তু আসলে খেলার মাধ্যমে কিন্তু আমাদের যে এত বছরের জিও পলিটিক্যাল যে স্কারটা সেটা কিন্তু আমরা ভুলে থাকার চেষ্টা করতেছিলাম। তো আমি সবসময় চাই যে আসলে আমরা যেন স্পোর্টসকে মানে স্পোর্টসকে বা খেলাকে যেন আমরা পলিটিক্স থেকে দূরে রাখি, বা আমরা সবসময় যেন দিন শেষে ইউনাইট হওয়ার চেষ্টা করি। আমার সাথেও সত্যি কথা যত কিছুই বলি, আমি আমার এখানে আমার ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, আমি তাদের সাথে একসাথে কাজ করি। সো আমি চাই না যে আমি আসলে কখনোই তার সাথে আমার কোনো সম্পর্ক খারাপ হোক, এটা আমি চাই না। রাইভালরি থাকতেই পারে, কিন্তু সেই রাইভালরিটা উইদিন দ্য লিমিটস, উইদিন দ্য স্পোর্টিং নেচার, যে সেটাই কিন্তু দরকার। কিন্তু আসলে বর্তমান পার্সপেক্টিভে সেটা আর হচ্ছে না, যেটা আমরা বলবো যে খুবই এটা আমরা কখনোই দেখতে চাই নাই, বাট আসলে এভাবেই হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় আস্তে আস্তে পুরো ক্রিকেট বিশ্বকেই কিন্তু চিন্তা করতে হবে যে আসলে হোয়াট আর উই ডুইং, এবং সেখান থেকে আস্তে আস্তে রিকনসাইল করা শুরু করতে হবে। এবং তাহলে আমার মনে হয় আমরা একটা ক্রিকেট গেমটা আসলে জেন্টলম্যানস গেম, আমরা সবসময় কথাটা বলি। সো এই জেন্টলম্যান can disagree with each other, but তারা gentlemen can disagree but they will work together and find a way to work together, এটা আমি বিশ্বাস করি। মানে ওয়ারের ইগনিশন না দিয়ে আমরা যদি একটা পিসের একটা খোরাক হিসেবে স্পোর্টসকে আনতে পারি, সেটা আমাদের সবার জন্যই ভালো আর কি। ওকে, থ্যাঙ্কস মাজিদ, থ্যাঙ্কস রাশেদ ফর জয়নিং অ্যান্ড ফর অর্গানাইজিং। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, বাই বাই, and subscribe to our channel ট্র্যাশ টক and see you again.